all areas of the body such as face, আমাদের বডির যে জায়গাগুলোতে সাধারণত শ্যাবল মানে তেল, শ্যাবল মানে হচ্ছে কি যে তৈল গ্রন্থি, এটাকে শ্যাবরিক বলা হয়। এই জায়গাগুলোতে সাধারণত তেল তেলে থাকে। যেমন কোথায়? যেমন আমাদের ফেস, আমাদের নাক, আমাদের মুখমণ্ডল, মাথার স্কিন, এই জায়গাগুলোতে সাধারণত এটা হয়ে থাকে। Seborrheic dermatitis can also affect all areas of the body such as face, side of nose, eyebrows, ear, eyelid and chest. এগুলো আমাদের মুখমণ্ডলে, নাকের পাশে, ভ্রুতে, কানে, চোখের যে আইব্রো আছে সেখানে হয়, আইলিডে হয় এবং বুকে হয় এই সেবরিক ডার্মাটাইটিস গুলো। সিমটমটা কি? স্কিন ফ্লেক্স অন ইউর স্কাল্প, হেয়ার, আইব্রো, বিয়ার্ড অর মাটেছি, যে আমাদের যে স্কিনের উপর থেকে আইসের মতো একটা লেয়ার উঠে যায়, যেটাকে আমরা খুশকি বলি, এবং সেগুলো কোথায় থেকে? গোফ থেকে হতে পারে, দাড়ি থেকে হতে পারে, হ্যাঁ, চুল থেকে হতে পারে, আইব্রো থেকে হতে পারে। Patches of greasy skin covered with black, white or yellow scales or crust on the scalp, face, side of nose, eyebrows, ears, eyelids, chest, armpit, groin area or under the breast. এগুলো যেগুলো যে স্থানগুলোর কথা বললাম, যে মাথা, মুখমণ্ডল, নাক, ভ্রু, কান, চোখের পাতা, বুক, বগল, কুচকি, ব্রেস্ট এর নিচে যে ভাঁজ, যে জায়গাটায় ভাঁজ থাকে, এই জায়গাগুলোতে সাধারণত এগুলো হয়। ওই জায়গায় স্কিনটা কেমন হয়ে যায়? উপর থেকে যখন উঠে যায় স্কেলিটা, তখন লাল হয়ে যায় এবং চুলকায়, ইচিং হয়। এই হচ্ছে সেবরিক ডার্মাটাইটিস সম্পর্কে, এবং এই সেবরিক ডার্মাটাইটিস সোজার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমাদের যে মেডিসিন গুলো রয়েছে, মেডিসিনের কোনো কোনো সিমটমটা পুরো একটা ডিজিজটাকে কভার করে, আবার কখনো একটা সিমটম অনেকগুলো ডিজিজটাকে টাচ করে। হ্যাঁ, সেটা আমরা দেখতে পাবো। ফার্স্ট নাম্বার denotes chronic catarrh after thick exanthema with green, thick mucus, blood and pus. এখানে বলেছে যে ক্রনিক ক্যাটার। এই ক্রনিক ক্যাটার পূজার আরেকটি গুরুত্বপূর্ণ কিনোটস, এবং সেগুলো কিরকম? এগুলো হয় সাধারণত থিক গ্রিনিশ কালার এবং রক্ত এবং পুষ মিশ্রিত। ক্যাটারটা আসলে কোথায় হয়? ক্যাটার এটা হচ্ছে সর্দির সাপ। ক্যাটারটা কি আসলে কি? হোয়াট ইজ ক্যাটার? ক্যাটারটা আমরা জানি, জানলে এই পুরো লাইনটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো যে তাদের কি বুঝিয়েছে আসলে কি নোটটা দ্বারা। Catarrh is a medical term for build-up of mucus in back of the nose, throat, or sinus. আমাদের যে নাক রয়েছে, গলা রয়েছে এবং সাইনাস রয়েছে, এগুলোতে কি হয়? এগুলোতে যে মিউকাস গ্রো করছে, এটাকে বলে ক্যাটার। আমি আগে ক্যাটার বুঝি, পরে ফোনিক্যাটটা বুঝবো। তাহলে নাকে, গলায়, সাইনাসে, হ্যাঁ, হ্যাঁ, ছবিতে দেখা যাচ্ছে সাইনাস দেখা যাচ্ছে, গলা, নাকে, এগুলোতে সাধারণত মিউকাস গ্রো করে। ডক্টরস sometimes refer to catarrh as postnasal drip. এটাকে postnasal drip ও বলা হয় এই ক্যাটারটাকে। Often catarrh is the result of an intermittent or temporary illness such as an allergy or cold. সাধারণত যেটা হয় আমাদের ঠান্ডা লাগছে, অ্যালার্জি, এই জনিত কারণে এই সর্দির ভাবটা বেড়ে যায়। However, some people may experience chronic catarrh that permits for months or even years. But যদি এই সর্দির চাপটা মাসের পর মাস, বছরের পর বছর থাকে, তখন সেটাকে আমরা বলছি ক্রনিক ক্যাটার। এই ক্রনিক ক্যাটারটার কথাই বলা হয়েছে সুজার ক্ষেত্রে। এবং ক্রনিক হলে কি হয়ে যায়? তার কালারটা আসলে চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে ইয়েলোইশ, গ্রিনিশ, এবং দীর্ঘদিন থাকলে সেটা ইনফেকশন হতে পারে, তার সঙ্গে ব্লাড এবং পাস মিশ্রিত হতে পারে। The term catarrh or postnasal drip describes a buildup of mucus in the back of the nose, throat or sinus. তো এই যে
ক্যাথার এটা যখন ক্রনিক ভাবে দীর্ঘদিন যাবৎ এটা অবস্থান করে, তখন নাক থেকে সর্দি চড়তে থাকে, গলা থেকে সাইনাস, এগুলো সাইনাসে এগুলো জমা হয়। তখন কি হয়? তখন সাইনাসে জমা হলে সাইনোসাইটিস হয়। হ্যাঁ। উম, এবং নাক থেকে জমা হলে কি হতে পারে? নাকে থেকে দীর্ঘদিন যাবৎ এই ধরনের সর্দি স্রাব হতে হতে সেখানে নাকে পেইন করতে পারে, তার নাক বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ। তারপরে নাকে এইচআইটি গ্রো করতে পারে, যে হাইপারট্রফি অফ টার্বিনেন্ট গ্রো করতে পারে। এ ধরনের সিমটম গুলো কিন্তু আসলে গ্রো করে। Mucus is a slippery fluid substance that the mucous gland in the nose and throat produce. It helps moisten the nasal passages while trapping in debris, virus or bacteria the person inhales. মূলত আমাদের সবারই এই মিউকাসটা সিক্রেশন হয়। কেন হয়? কারণ যখনই কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে পড়ে আমাদের বডিতে এই রেসপিরেটরি ট্র্যাক দ্বারা, কারণ আমরা কিন্তু সবসময় কি ইনহেল করছি, বাতাস অক্সিজেন নিচ্ছি, তখন এই মিউকাস গুলো এগুলোকে কি করে ফেলে? ট্র্যাপ হিসেবে কাজ করে, এগুলোকে ধরে ফেলে। হ্যাঁ। দিস হেল্পস প্রিভেন্ট প্যাথোজেন ফ্রম গেটিং ইনটু দ্য বডি হোয়ার দে কুড কজ অ্যান ইনফেকশন। এবং সেখানে যার ফলে এরা আর ভিতরে যেতে দেয় না। তখন কি হয়? এখানে যদি আহ, ওই ধরনের ক্ষেত্র তৈরি হয় যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ডেব্রিস এগুলোকে ধরে ধরার পরে সেগুলো সেখানে গ্রো করে ফেলে প্রচুর পরিমাণে, তখন কিন্তু ইনফেকশনটা তৈরি হয়। দ্য বডি মেক্স 1 to 2 quarts অফ মিউকাস এভরিডে। প্রতিদিনই কিছু না কিছু মিউকাস এ ধরনের বডি সাধারণত তৈরি করে। আফটার প্রোডাকশন দ্য মিউকাস ড্রিপ ডাউন দ্য ব্যাক অফ দ্য নোজ অ্যান্ড ইনটু দ্য থ্রোট। এবং এই মিউকাস গুলো তৈরি হওয়ার পরে অটোমেটিক ভাবে গলার মধ্যে চলে যায় এবং আমরা এটা গিলে ফেলি, আমরা এটা বুঝতে পারি না সাধারণত। Usually people follow the mucus without thinking about it. However, sometimes the mucus can build up in the nose, throat or sinus. তো এইভাবে প্রতিনিয়ত সিস্টেমেটিক ভাবে যেটা হচ্ছে, মিউকাস প্রোডাকশন হচ্ছে, মিউকাসটা গলার মধ্যে যাচ্ছে, আমরা গিলে ফেলতেছি। বাট এটা যখন বেশি মাত্রায় হয়, যখন উল্লেখযোগ্য মাত্রায় হয় এবং সেটা যখন স্প্রে করে, তখন কিন্তু ইনফেকশনটা হয়। নাকে, গলায় ইনফেকশনটা হতে পারে, যার জন্য সর্দি স্রাব। অনেকে এসে বলবে, কি বলবে, যে আমার নাক থেকে সর্দি যায় না। হ্যাঁ, সর্দি গুলো শুকিয়ে যায় নাকের মধ্যে, কিংবা আহ গলা থেকে সবসময় কফ আসে, কফ উঠে, অনেক সময় কফের সঙ্গে একটু একটু করে ব্লাড আসে। এই ধরনের যে সর্দি স্রাব গুলো, এবং সেগুলো হলদে বা সবুজ গ্রিনিশ হয়ে যায়, শুকিয়ে মামড়ি পড়ে, এবং দীর্ঘদিন নাকে থাকলে নাকে ঘা হতে পারে। এই ধরনের বিষয়গুলো যখন আসে তখন সেটা প্যাথোলজিক্যাল অবস্থায় চলে যায়। এখন আসি আমরা যে সিমটমস গুলো কি। সিমটম গুলো হচ্ছে এ টিকলিং ফিলিং অফ মিউকাস ড্রেনিং ইনটু দ্য থ্রট। গলার মধ্যে এক ধরনের কি টিকলিং বা শুশু শুশু অনুভব করে। কেন? ওই যে ওখান থেকে মিউকাস প্রোডাকশন হয়, যার জন্য গলার মধ্যে এই ধরনের টিকলিং সেন্সেশন হয়। রাস্পিং অর গার্গলিং when টকিং। অনেকে বলে যে আমি গান গাইতে গেলে, কথা বলতে গেলে কি হয়, গলাটা আটকে আছে। বক্তব্য দিতে গেলে অনেক মাওলানা সাহেবরা আছে, ইমাম সাহেবরা আছে, সে বলে যে আমরা কণ্ঠই আমাদের মূল বিষয়, আমাদের ওয়াজ করতে হয়, কথা বলতে হয় মানুষদের সামনে। বাট কথা বলতে গেলে দেখা যাচ্ছে গিয়ে গলা আটকে যাচ্ছে, গলার মধ্যে এই ধরনের কফ আসতেছে। হ্যাঁ। গ্যাসপিং হয়, গার্গলিং হয়। ফিলিং অ্যাজ তো দেয়ার ইজ এ লাম্প ইন দ্য থ্রট। মনে হয় যেন গলার মধ্যে কোনো কিছু একটা আটকে আছে, লাম্প আছে। হ্যাভ টু ক্লিয়ার ইন দ্য থ্রট ফ্রিকুয়েন্টলি। বারবার গলা পরিষ্কার এরকম করে বারবার গলা পরিষ্কার করতে হয়। ওই যে মিউকাসটা আসে, উৎপাদন হয় ওখানে, এই জন্য পরিষ্কার করতে হয়। কাশি হয়, কাশি হয়। হ্যাভিং টু সোয়ালো ফ্রিকুয়েন্ট ডিফিকাল্টি সোয়ালিং। বারবার ঢোক গিলতে হয়, এবং বারবার ঢোক গিলতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে কি, তার যেহেতু ইনফেকশন বা ইনফ্লামেশন তৈরি হয়, তখন ওখানে পেইন করে, গলাটা পেইন করে। সোর থ্রট, গলা ব্যথা হয়, এটা বললাম। এ ব্লকড অর স্টাফি নোজ, নাক বন্ধ হয়ে যায়, যেটা আগে বলেছি। হেডেক, মাথা ব্যথা কেন হয়? যখন সাইনাসে জমে যায় ইনফেকশন এই ধরনের মিউকাসটা, তখন হেডেক হয়, সাইনাসাইটিস হয়। হ্যাঁ। নাককে বারবার হতে হতে টার্বিনেট হাইপারট্রফি হয়ে যায়, তখন নাকটা বন্ধ হয়ে যায়। ফেসিয়াল পেইন, এই সাইনাস জমে গেলে ফেসে, যে সাইনাস ব্যাকটেরিয়া সাইনোসাইটিস আছে, ফেসে পেইন হয় তখন, এই জন্য।
লস অফ টেস্ট আর স্মেল, ঘ্রাণ পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না জিহ্বায়। হ্যাঁ, এই সিমটমটা ডেভেলপ করে ডিফিকাল্ট স্লিপিং, ঘুমাতে তার অসুবিধা হয়। কেন? যে নাক বন্ধ হয়ে যায়। অনেকে নাক ডাকে, আমি দেখেছি। আহ, করে কি, ইন্টার্নি ডাক্তারদের আমি দেখেছি এটা। আসলে তো এটা মানে তাদের অভিজ্ঞতাটা গ্রো করে না বলে যে কাজটা করে। রুগী এসে কমপ্লেন করে যে আমি নাক ডাকি, দিয়ে দেয় ওপিয়াম। হ্যাঁ, এই যে একটা বড় ভুল করতেছে। আসলে ওপিয়ামে কেন নাক ডাকে, ওপিয়ামের এই নাক ডাকাটা কোন অবস্থায়, কেন, এবং এই রুগী, একজন রুগী এসে কমপ্লেন করতেছে সে নাক ডাকে, কেন নাক ডাকে, এই জিনিসটা সে বুঝতে না পেরে, সিমটমের ক্লাসিফিকেশনটা, অরিজিনটা বুঝতে না পেরে এই ভুলটা করে। হ্যাঁ, এবং আপনি এই নাক ডাকায় ওপিয়াম দিবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেল করবেন। সাধারণত আমাদের কাছে যেসব রুগীরা নাক ডাকে নিয়ে আসে, ম্যাক্সিমাম রুগীরা তারা নাকের সমস্যা নিয়ে আসে। নাকের কি সমস্যা? নাকের হাইপারট্রফি অফ টার্বিনেট নিয়ে আসে। হ্যাঁ, তো এই ধরনের কেসগুলো যেটা হয়, যখন ওই আপনার রাত্রেবেলা শুয়ে পড়ার পজিশনের কারণে ওই জায়গাটা সরু হয়ে যায়, বা ওখানে যে পলিপ বা এইচ থাকে, সেখানে এক ধরনের ভাইব্রেশন হয়, যার জন্য এই শব্দটা হয় সাধারণত। ওপিএম এর কেস কিন্তু এটা না। ওপিএম এর যে বিষয়টা হয় সেটা হচ্ছে গিয়ে চরম অবস্থায়, খুব মারাত্মক অবস্থায়, অসুস্থ অবস্থায়, তখন তার এক ধরনের শব্দ হয়। ওপিএম এর সেই নাক ডাকা, তো সেইটার এটা কিন্তু এক ধরনের এক বিষয় না। তো এই জন্য নাক ডাকা রুগীরা ফেল, মানে মেডিসিন দিলেই ফেল। বাট আপনি যদি বুঝতে পারেন যে সে কেন নাক ডাকতেছে, তাহলে আপনি প্রতিটা কেসিং খেলা সফল হতে পারবেন। এরকম আমি বাস্তব অভিজ্ঞতায় দেখেছি। একসময় আমিও ভুল করেছি, বোকার মতো দিয়েছি, কোনো কাজ হয় না। পরে দেখলাম যে আসলে কারণটা কি, যে এই তখন এই অরিজিনটা খুঁজলাম। তো অরিজিনটা হচ্ছে যে কারণটা এটা, প্যাথোলজিক্যাল বিষয়গুলো আমরা বুঝি না, যে কোন রোগী কেন কি জন্য আসে। তো প্যাথোলজিটা বুঝতে পারলে তখন এটার উপরে সঠিক জায়গাটা হিট করা যায়। তো সে যাই হোক, এখন কারণগুলো কি, এই পোস্ট পোস্ট নেসাল ড্রিপ বা এই ধরনের ক্যাটারের পিছনে কারণগুলো কি? চেঞ্জেস ইন ওয়েদার কন্ডিশন, আবহাওয়ার পরিবর্তন। যেমন এই যে বর্তমান সময় ঠান্ডা পড়েছে, কিংবা বর্ষাকালে, বা অতিরিক্ত গরমে, প্রচন্ড ঘেমে, ওয়েদারে যে একটা চেঞ্জ হয়, এইসব কারণে ঠান্ডা লেগে যায়, এসব কিছু হতে পারে। ধুলাবালি, হ্যাঁ, ইটিং স্পাইসি ফুড, খুব মশলাযুক্ত খাবার খাওয়াতে এটা হতে পারে। হে ফিভার ও অ্যালার্জিক রাইনাইটিস। হে ফিভার হচ্ছে গিয়ে যেটাকে আমরা অ্যালার্জি বলছি, অ্যালার্জিক রাইনাইটিস বলছি আধুনিক মেডিকেল টার্মে, যে বারবার হাঁচি, সর্দি, এ ধরনের অ্যালার্জিক কারণে। ডাস্ট অ্যালার্জি হতে পারে, কোল্ড অ্যালার্জি হতে পারে, বিভিন্ন রকমের পারফিউমের প্রতি অ্যালার্জি হতে পারে, এ ধরনের নাকের সাথে অ্যালার্জি যাদের আর কি, সেটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। নন অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে ভাইরাস সাচ এস দ্য কমন কোল্ড। এই যেটা বললাম, যে ভাইরাস গুলো যখন, ব্যাকটেরিয়া গুলো যখনই ঢুকে পড়ে নাকের মধ্যে, তখন সেখানে গিয়ে আমাদের যে মিউকাস মেমব্রেন, মিউকাস গুলো আছে, সেগুলো তাদের আটকে ফেলে, হ্যাঁ, এবং সেখানে ইনফেকশন ঘটায়। এই জন্য এই কমন কোল্ডে এই ধরনের ভাইরাসের একটা পজিটিভ ফ্যাক্টর। সাইনাস ইন সাইনাস ইনফেকশন, আমাদের যে সাইনাস গুলো আছে, বায়ু কুঠুরি যে আছে আমাদের এই স্কালের মধ্যে, আমাদের খুলির মধ্যে, এই খুলির মধ্যে যে বায়ু কুঠুরি গুলো আছে, সাইনাস গুলো আছে, সেগুলো যদি ইনফেক্টেড হয় সেক্ষেত্রে হতে পারে। ন্যাসাল পলিপাস, নাকে পলিপাস থেকে হতে পারে। একটা ডিজিজ রয়েছে জার্ড, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রিফ্লেক্স ডিজিজ, সে থেকে হতে পারে। এছাড়া হরমোনাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি। সাধারণত এইসব পজিটিভ ফ্যাক্টর থেকে এই ধরনের বিষয়টা হতে পারে। কি হতে পারে সেটা হচ্ছে নাকে ক্যাটার হতে পারে, এই ক্যাটারটা যে দীর্ঘ সময়, দীর্ঘ মাস অবস্থান করে, তখন সেটা ক্রনিক ক্যাটার বলে। এবং এই ক্রনিক ক্যাটারটা হয় কেমন? থিক গ্রিনিশ ব্লাড ইন পাস মিশ্রিত, এটা হচ্ছে সুজার লক্ষণ। তাহলে সুজার এই একটা বৈশিষ্ট্য, একটা কিনোটকে বুঝাতে গিয়ে আমাকে কিন্তু অনেক কথা বলতে হয়েছে। এখন 6 নাম্বার কিনোটে চলে আসি। সেই 6 নাম্বার কিনোটে কি বলা হচ্ছে? পাইল সোলেন, পেইন মাস্ট, পেইন মোস্ট সিভিয়ার ওয়েন সিটিং। পাইলস আমরা সবাই জানি কি, যে জানি এটা হচ্ছে গিয়ে অশ্ব। হ্যাঁ, অশ্ব। অশ্ব না, অশ্ব মানে ঘোড়া, আর অশ্ব মানে হচ্ছে পাইল।
তো এই পাইলস সোলেন পেইন মোস্ট সিভিয়ার ওয়েন সিটিং, এবং বসতে গেলেই ব্যথা করে। এই বসতে গেলে ব্যথা করে, কেন ব্যথা করে এটাও আমরা জানতে পারবো কেন। হেমারয়েডস অফ নোন অ্যাজ পাইলস, পাইলসের একটা নাম কিন্তু আছে হেমারয়েড, আমরা জানি এটাই। এক্সটার্নাল হেমারয়েড রয়েছে এবং ইন্টারনাল হেমারয়েড রয়েছে, যেটাকে বাংলায় বলে অন্তর্বলি আর বহির্বলি। অন্তর্বলি মানে ভিতরের দিকে, আর এক্সটার্নাল হেমারয়েড মানে হচ্ছে যে বহির্বলি। তো এই বহির্বলির ক্ষেত্রে কি হয়, যদি বাহিরের দিকে এই বলিটা হয়, মানে বলি বা পাইল, হ্যাঁ, এই বাহিরের দিকে যদি এই সোয়েলিংটা হয় সেক্ষেত্রে এক্সটার্নাল হেমারয়েড আর দ্য মোস্ট কমন এন্ড মোস্ট ট্রাভেলসাম, এটাই সবচেয়ে বেশি এই ঝামেলা সৃষ্টি করে এবং সবচেয়ে কমন হয় রোগীদের ক্ষেত্রে। ইট মে কজ পেইন, সিভিয়ার ইচিং এন্ড ডিফিকাল্ট সিটিং। এই এক্সটার্নাল হলে তখন কি হয়, তখন এই চুলকায়, ব্যথা করে খুব, এবং তখন কি, যেহেতু বাইরের দিকে হয়েছে তার মানে কি আপনি যখনই বসতে যাবেন এটাকে চাপ লাগলে পেইন করবে। অর্থাৎ ক্ষুধার যে এই সিমটমটা রয়েছে, পাইলস সোলেন পেইন মোস্ট সিভিয়ার হোয়েন সিটিং, হ্যাঁ, বসতে গেলে খুব ব্যথা করে, আসলে এটা এর পিছনে যে মেডিকেল বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল হ্যামারয়েড। এই এক্সটার্নাল হ্যামারয়েডের কারণে এই বসতে গেলে তার ব্যথা করে। Sitting too long, particularly on the toilet, can increase the pressure of the pain in the anus. যারা দীর্ঘ সময় টয়লেটে বসে থাকে তখন কি হয়, এই যে ভেইনটা রয়েছে অ্যানাসে, এই ভেইনের উপরে প্রেসার ক্রিয়েট হয় এবং এই প্রেসার ক্রিয়েটের পরে ফুলে যায়। এখনই ফুলে গেলে যখন আপনি আবার বসবেন চেয়ারে গিয়ে তখন আর আরাম লাগবে না, তখন কিন্তু বেশ পেইন করবে। মানে কারা দীর্ঘ সময় বসে থাকে, যারা কি কনস্টিপেশনে সাফার করে, কনস্টিপেশনে সাফার করে। এখন কনস্টিপেশন সুজে আছে কিনা সেটা আমরা দেখবো, হ্যাঁ, সেটা আমরা সামনে দেখতে পারবো। আমরা 7 নাম্বার যে সিমটম রয়েছে সেটাকে আলোচনা করি, পরে আমরা একটু মিলিয়ে নিব। অ্যানাস ফিশার্ড এন্ড সারাউন্ডেড উইথ ফ্ল্যাট ওয়ার্স অর ময়েস্ট মিউকাস কন্ডাইলোমাটা। অ্যানাস ফিশার্ড, মল তার ফেটে যায় এবং এর আশেপাশে কি থাকে, আঁতিল থাকে, এবং এগুলো থাকে কি ভেজা 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 ভেজা। এটা হচ্ছে পূজার 7 নম্বর কি দোষ আমি আলোচনা করতেছি। এখন আসি, এই অ্যানাস ফেটে গেলে কি হয়। হ্যাঁ, an anal fissure is a small crack or tear in thin moist lining of the lower rectum, lower lower rectum। তাহলে আমাদের যে রেকটামের নিচের পার্ট যেটা রয়েছে অ্যানাস, এই অ্যানাসে যে মিউকাস লাইনিং থাকে এগুলো ফেটে যায়, ক্র্যাকড হয়ে যায়, এবং ময়েস্ট একটা আর্দ্র একটা লাইনিং থাকে, এটা ফেটে যায়। তো এটা ফেটে গেলে কি কন্ডিশন হয়, an anal fissure is a small tear in the thin moist tissue that uh, lines the anus। যে ময়েস্ট টিস্যুটা রয়েছে, আর্দ্র টিস্যুটা রয়েছে, এটা অ্যানাসটাকে কি করে রাখে, একটু ভেজে ভেজে আর্দ্র থাকে। এই ভেজে ভেজে আর্দ্র থাকার জন্য কিন্তু অনেক রকমের সুবিধা আছে, সেটা হচ্ছে স্টুল করার জন্য সুবিধা আছে বা ফ্রিকশন থেকে হেল্প করে। এখন এটা যদি ফেটে যায় তখন কিন্তু ওই জায়গাটায় এই ভেজে ভেজে ভাবটা প্রমিনেন্ট হয়ে যায়। অ্যান্ড অ্যানাল ফিশার may occur when you pass hard or large stool during a bowel movement। যদি আমি যে মলটা ত্যাগ করতেছি এটা যদি খুব শক্ত হয় এবং ন্যাড়াটা বড় হয় তখন এটা ফেটে যায়, মোটা হয় তাহলে তখন ফেটে যায়। অ্যানাল ফিশার টিপিক্যালি কজ পেইন এন্ড ব্লিডিং উইথ বাউল মুভমেন্ট। তার ফলে কি হয়, যখনই ফেটে যাবে তখন প্রচন্ড পেইন করে এবং ব্লিডিং হয়। তার মানে ব্লিডিং এন্ড পেইন হচ্ছে গিয়ে অ্যানাল ফিশারের অন্যতম লক্ষণ, তার সঙ্গে ওই জায়গাটা ভেজা ভেজা থাকতে পারে। ইউ মে অলসো এক্সপিরিয়েন্স স্প্যাজম ইন দ্য রিং অফ দ্য মাসল এট দ্য এন্ড অফ ইউর অ্যানাল। এখন আমাদের বডির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যদি কোথাও পেইন হয় সেই জায়গাটার মাসেলটা স্প্যাজম হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেকে বলে পিঠে ব্যথা, তার আহ মেরুদণ্ডের ব্যথা বা এক্সট্রিমিটিসের পেইন,
আপনি এক্স-রে দিয়ে দেখবেন লেখা আছে মাসেল স্প্যাজম, অন্য কোনো ডিফর্মিটি নাই। আসলে কোনো জায়গায় পেইন হলে মাসেলটা সংকোচন হয়। এই সংকোচন হওয়া হচ্ছে কি একটা বৈশিষ্ট্য, বডির একটা রিফ্লেক্স বৈশিষ্ট্য। ঠিক একইভাবে এক হচ্ছে যে কনস্টিপেশন, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সেখানে ফেটে গিয়ে পেইন শুরু হয়েছে, তখন কিন্তু রেকটাম মাসেল আরো চেপে যাবে। আর তখন কি হবে? তখন ওই যে স্টুলটা বের হয়ে আটকে যাবে, মানে স্টুলটা বের হতে যাচ্ছে গিয়ে স্ফিংক্টারটা ধরে বসছে। তাহলে দেখুন একদিক দিয়ে কষা, আর একদিক দিয়ে ফাটা, আর একদিক দিয়ে সে চেপে ধরছে, তাহলে কি যন্ত্রণা! তার মানে প্রচন্ড পেইন হয়, এবং তার সঙ্গে যেটা হয় সেখান থেকে ব্লিডিং হয়। এবং এই সিমটম গুলো থ্রুজাতে কিভাবে আসে সেটা আমরা দেখবো। তার আগে এই অ্যানাল ফিশারের সিমটম গুলো শেষ করি আগে। পেইন সামটাইমস সিভিয়ার ডিউরিং বাউল মুভমেন্ট, পায়খানা করার সময় প্রচন্ড ব্যথা করছে। পেইন আফটার বাউল মুভমেন্ট দ্যাট ক্যান লাস্ট আপ টু সেভারাল আওয়ার্স, এবং কয়েক ঘন্টা পর্যন্ত পেইন থাকে। কেন কয়েক ঘন্টা পর্যন্ত পেইন থাকে সেটা কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যা করেছি, মানে সেই ব্যাখ্যার মধ্যে দিয়ে চলে আসছে কেন এই ধরনের কয়েক ঘন্টা ধরে যাবত পেইনটা থাকছে। আমরা এর আগে শুধু সিমটম পড়েছি, আমরা কিন্তু এই ধরনের সিমটম আমরা ওই যে র্যাটেনহিয়া নাইট্রিক অ্যাসিড ওগুলো কিন্তু পড়েছি, যে স্টুল করার কয়েক ঘন্টা পর্যন্ত পেইন। হ্যাঁ, আসলে পেইনটা কেন থাকে, কি জন্য থাকে, তা কিন্তু আমরা বুঝতে পারলাম এখন। ব্রাইট রেড ব্লাড অন দ্য স্টুল অর টয়লেট পেপার আফটার এ বাউল মুভমেন্ট। হ্যাঁ, খুব রক্ত, খুব লাল রক্ত সেখান থেকে আসে, কারণ ফেটে যেতে ফ্রেশ ব্লাড আসে, এই জন্য টয়লেট ইউজ করতে গেলে সেখানে ব্লাড লেগে থাকে। এ ভিজিবল ক্র্যাক ইন দ্য স্কিন অ্যারাউন্ড দ্য অ্যানাস, যদি সেটাকে ইন্সপেকশন করা হয়, দেখা যাবে যে অ্যানাসের চারপাশে ফেটে গেছে। এই স্মল লাম্প অর স্কিন ট্যাগ অন দ্য স্কিন নিয়ার দ্য অ্যানাল ফিশার, এবং অ্যানালের চারপাশে আশেপাশে স্কিন ট্যাগ দেখা যায়, যেটাকে আপনার এই যে সিমটমে বলতেছে কি, সিমটমে বলতেছে যে উইথ ফ্ল্যাট ওয়ার্স অর ময়েস্ট মিউকাস কন্ডাইলোমাটা। হ্যাঁ, আর এরা বলতেছে ট্যাগ। বিষয়টা কি, কারণটা কি, কজ, হোয়াট ইজ দ্য কজেটিভ ফ্যাক্টর? পাসিং লার্জ অর হার্ড স্টুল, যেটা আগে বলেছি যে শক্ত এবং খুব মোটা ন্যাড়া বের হচ্ছে। কনস্টিপেশন, স্ট্রেনিং ডিউরিং বাউল মুভমেন্ট, এবং কোষ্ঠকাঠিন্যের জন্য খুব বেশি প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। ক্রনিক ডায়রিয়া থেকে হতে পারে। অ্যানাল ইন্টারকোর্স অফ সেক্স, যদি মলদার মলদার পথে যদি সেক্স করে সেক্ষেত্রে হতে পারে। চাইল্ড বার্থ, এবং আমাদের মায়েরা যারা এই সন্তান জন্মদান দিতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে, সেখানে ইনজুর হতে পারে। এছাড়া ক্রনস ডিজিজ অর অ্যানাদার ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আমাদের পেটের মধ্যে অন্ত্রের মধ্যে কিছু ইনফ্লামেটরি ডিজিজ আছে, যেটাকে আইবিডি বলা হয়, এই ধরনের ডিজিজের কারণে হতে পারে, সেটা আমরা আলোচনা করব। এছাড়া অ্যানাল ক্যান্সার, এইচআইভি, টিউবারকুলোসিস, সিফিলিস, এগুলোর ক্ষেত্রেও, এগুলোর কারণেও এই ধরনের অ্যানাল ফিশার গ্রো করতে পারে। এখন আসি কনস্টিপেশন, যে থুজার যে কনস্টিপেশনের বৈশিষ্ট্য, যেটা আমি আগে বলেছি যে আমরা থুজার কনস্টিপেশনটা কি ধরনের সেটা পরে আলোচনা করব। এটা আলোচনা করলেই আমরা এর সঙ্গে মিল পাবো এই প্যাথোলজির সঙ্গে। কনস্টিপেশন, ভায়োলেন্ট পেইন ইন দ্য রেকটাম, compels causation of effort, stool resist after being partly expelled। যখনই পায়খানা করতে যাবে, ব্যক্তিতে যাবে, প্রচন্ড পেইন করে, এবং স্টুলটা কি হয়ে যায়, কিছুটা বের হয়ে থেকে যায়। ওই যে বলেছিলাম যে একে তো কি হচ্ছে, প্রচন্ড রকমের পায়খানা, শক্ত মোটা ন্যাড়া, বের হতে গিয়ে ফেটে যাচ্ছে, তখন পেইন হচ্ছে, পেইন মাসেল স্পাজম হচ্ছে, যে স্পাজম হচ্ছে আবার ন্যাড়াটাকে আটকে ফেলতেছে। এখন ন্যাড়া বাইরেও যায় না, ভিতরেও যায় না, পেইন, তাহলে কি অসহ্য যন্ত্রণা বিশেষ চিন্তা করেন। এরকম পেইন কিন্তু, এ ধরনের কনস্টিপেশন কিন্তু এই সুজাতে রয়েছে, সুজার নিজস্ব বৈশিষ্ট্য। ফার্স্ট প্যাথোলজি আলোচনা করেছি অ্যানাল ফিশারের সঙ্গে, এবং এরপরে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে থুজার নিজস্ব যে কনস্টিপেশনের বৈশিষ্ট্য কি, সেটা আলোচনা করলাম 8 নম্বর কিনোট। সেটা কি, কনস্টিপেশন, ভায়োলেন্ট পেইন ইন দ্য রেকটাম, কম্পেলস causation of effort, মানে যখনই সে কি করতে যাবে, চাপ দিতে যাবে, সে চেষ্টা করতে যাবে বের করার জন্য এই ধরনের শক্ত ন্যাড়া শক্ত মল, তখনই কি হচ্ছে, তার পেইন হচ্ছে, এবং রিসিভস আফটার বিং পারফেক্ট।
কিছুটা বের হয়ে আর বের হচ্ছে না। আচ্ছা, তো একজন একটু বলেন, আমি কি বুঝাতে পারছি নাকি এলোমেলো হয়ে যাচ্ছে বুঝতে? না স্যার, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হচ্ছে আচ্ছা, স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। 9 নাম্বার, 9 নাম্বার কি নোটস? ডায়রিয়া। ডায়রিয়াও জানতে হবে, যেহেতু পজিটিভ ফার্স্ট ডায়রিয়াটা ছিল। আর্লি মর্নিং ডায়রিয়া, সকালে ঘুম থেকে উঠেই আগে যাও বাথরুমে। আর্লি মর্নিং ডায়রিয়া, হ্যাঁ। প্রভাত, প্রভাত ডায়রিয়া। স্টুল আর এক্সপেলড ফোর্সলি উইথ মাস স্প্লেটার ট্রাগলিং অ্যাজ ওয়াটার ফ্রম এ বাং হোল। মানে একটা পানির কোন একটা ডিব্বা থেকে পানি ঢাললে গড় 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 করে শব্দ যেমন হতে থাকে, ওইভাবে ফোর্সলি, খুব ফোর্সের সাথে পায়খানা আসতে থাকে। সকালবেলা ওঠার পরে গিয়ে বসলেই গড় গড় করে একেবারে মেরে দেয়। এই ধরনের ডায়রিয়া তার মধ্যে হয়। এবং কি কারণে বাড়ে? আফটার ব্রেকফাস্ট, কফি এবং ফাস্ট ফুড, ভ্যাকসিনেশন, অনিয়ন। ব্রেকফাস্টে কফি খেলে, তারপরে ফাস্ট ফুড খেয়ে, তারপরে টিকা থেকে পেঁয়াজ খেলে, এগুলো সাধারণত বৃদ্ধি পায় ধর এই ডায়রিয়া গুলো। এখন আমরা আসি যে এই যে মর্নিং ডায়রিয়া, এই মর্নিং ডায়রিয়া আসলে কোন ধরনের ডিজিজ প্যাথোলজিতে সাধারণত গ্রো করে সেটা আমরা দেখবো। কারণ আমি প্রথমে আলোচনা শুরুতে বলেছিলাম যে কিছু কিছু সিমটম রয়েছে ওষুধের, যেগুলো ওই সিমটমটা কোনো একটা প্যাথোলজির সামগ্রিক অবস্থাটাকেই আহ ফুটে তোলে। আবার কিছু কিছু সিমটম রয়েছে যা অনেকগুলো প্যাথোলজিকে টাচ করে। তাই মর্নিং ডায়রিয়া এরকম এক ধরনের একটা সিমটম, যেটা অনেকগুলো প্যাথোলজিকে টাচ করে। কোন কোন প্যাথোলজি টাচ করে আমরা দেখবো। ইফ ইউ এক্সপিরিয়েন্স মর্নিং ডায়রিয়া, ইটস ইম্পর্টেন্ট টু ডিসকভার ইটস কজ। এটা কারণটা কি? যদি কেউ ডায়রিয়াতে সাফার করে থাকেন, তাহলে এটা কারণটা কি সেটা আমাদের জানতে হবে। It could be a sign of a chronic health problem such as irritable bowel syndrome. এটা ইরিটেবল বাউল সিনড্রোমের একটা গুরুত্বপূর্ণ সাইন হতে পারে। আইবিএস, যেটাকে আমরা বলি আইবিএস। অর্থাৎ এই ধরনের মর্নিং ডায়রিয়ার সিমটমটা যারা আইবিএস সাফার করছে তাদের ক্ষেত্রেও দেখা দিতে পারে। অন you may have a bacterial infection, or you may have a bacterial infection, or simply or simply dietary pattern that needs to change. এছাড়া যেটা হতে পারে ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে হতে পারে বা ডায়েটারি চেঞ্জের কারণে হতে পারে। তো আমরা ওই বিষয়গুলোতে খুব যাব না, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ডায়েটারি চেঞ্জ এগুলোতে খুবতে যাচ্ছি না। আমরা মূলত যে প্যাথোলজি গুলো আছে সেই প্যাথোলজি গুলোর উপর বেশি একটু চাপ দিব, যেগুলো ক্রনিক প্যাথোলজি যেগুলো আছে সেগুলোর উপরে। মর্নিং ডায়রিয়া কজ অ্যান্ড সিমটম। আসি যে মর্নিং ডায়রিয়ার সিমটম কি হবে, এর পিছনে কারণগুলো কি দেখি এখন। An occasional bout of loose stool in the morning is normal. সাধারণত যদি সকালবেলা ঘুম থেকে উঠতে বাথরুম যাচ্ছি না, নর্মাল একটা বিষয়, এটা হতেই পারে। হ্যাঁ, এটা হইলেই যে মর্নিং ডায়রিয়া তা কিন্তু না। বাট হোয়েন মর্নিং ডায়রিয়া occurs regularly over a period of several weeks, it's time to diagnose to the problem. Morning diarrhea may be joined with other symptoms including, ওকে বলছি সেগুলো। তাহলে যখন এটা রেগুলার হতে থাকবে, মানে প্রতিদিনই আপনাকে সকালে উঠে রেগুলারলি কাজে যেতেই হচ্ছে এবং সেটা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে, তখন কিন্তু সেটাকে আমরা মর্নিং ডায়রিয়া হিসেবে গণ্য করব। সেখানে কি হচ্ছে, এর সঙ্গে আর কি সিমটম যোগ হয় তখন? এর সাথে যে সিমটম গুলো যোগ হয়, অ্যাবডোমিনাল পেইন ও ক্র্যাম্প, পেটে একটা ব্যথা করে এবং ব্যথাটা আক্ষেপিক ব্যথা। হ্যাঁ, খামচি মারে, বলে যে পেটে কামড় দেয়। আমাদের বাংলা, খাঁটি বাংলা ভাষায় বলে যে পেটের মধ্যে কামড় দেয়, ক্র্যাম্প। হ্যাঁ, নসিয়া এন্ড ভমিটিং, বমি ভাব, বমি হয়, ফেভার, জ্বর হয়। ব্লোটিং, বলে যে পেট ফেপে থাকে, ফুলে থাকে বা ফেপে থাকে এরকম। হ্যাঁ, ব্লাড ইন দা স্টুল, রুগীরা এসে তাদের ভাষায় এইভাবে বলে যে পেট, যে আমার খাবার হজম হচ্ছে না, পেট ফেপে আছে, ফুলে আছে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা গুলো বলে। ব্লাড ইন দ্য স্টুল, এবং পায়খানার সাথে রক্ত থাকতে পারে, স্টুল পরীক্ষা দিলে এটা পাওয়া যায়। ইফ ইউ অফেন এক্সপিরিয়েন্স
morning diarrhea, it's important to discover its cause. অবশ্যই কারণটাকে আপনাকে বের করতে হবে। It could be a sign of a chronic health problem such as IBS or irritable bowel syndrome. আচ্ছা, তাহলে যেটা বললাম যে এটার কারণ বা এটা যে সাইন সিমটম কিসের হতে পারে, আইবিএস এর বা ইরিটেবল বাউল সিনড্রোমের। কজ অফ দ্য মর্নিং ডায়রিয়া, এর কারণগুলো কি? একটা হচ্ছে আইবিএস আর একটা হচ্ছে আইবিডি। আইবিএস টা কি? ইট ইজ দ্য মেইন কজ অফ মর্নিং ডায়রিয়া। দ্য কন্ডিশন ইজ এ প্রবলেম উইথ লার্জ ইন্টেস্টাইন। এটা সাধারণত আমাদের যে লার্জ ইন্টেস্টাইনে আছে সেখানে ঘটে। অ্যান্ড addition to diarrhea, symptoms of IBS include, এই যে মর্নিং ডায়রিয়ার সঙ্গে আইবিএস আরো কি কি সিমটম গুলো যুক্ত হয় সেগুলো কি? ব্লোটিং, পেটটা ফেঁপে থেকে গ্যাস হয় প্রচুর, কনস্টিপেশন পায়খানা কোষ্ঠবদ্ধতা হয়, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হয়, মিউকাস স্টুল, এবং পায়খানার সাথে কি হয়ে যায়? আম যায়। এই ধরনের রোগীরা এসে কি বলে যে আমার আমাশয় হয়, ক্রনিক আমাশয়, পুরাতন আমাশয়। হ্যাঁ, বলে যে আমার কি হয়েছে? পুরাতন আমাশয় হয়েছে। তো এই পুরাতন আমাশয়ের সাথে অনেকে যে বলে যে আমার গ্যাস সবসময় লেগে থাকে, পেটটা ফেঁপে থাকে। হ্যাঁ, অনেকে বলে যে পায়খানা কিছুদিন খুব শক্ত হয়ে যায়, আবার কিছুদিন খুব পাতলা হয়ে যায়, নরম হয়ে যায়, এবং পেটের মধ্যে ব্যথা করে। এই ধরনের সিমটম গুলো সাধারণত বলে। এখানে ঘটনা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, এই ইন্টেস্টাইনের গুলো একটা নিজস্ব মুভমেন্ট আছে, একটা সান্দিক মুভমেন্ট রয়েছে। সেই সান্দিক মুভমেন্টে কি, যেমন ধরুন একটা পুকুরে আপনি একটা ঢিল ছুড়লেন, সেই পানির একটা তরঙ্গায়িত, সুন্দর একটা তরঙ্গায়িত হয়ে চারিদিকে ছড়িয়ে যায়। ঠিক এরকম তরঙ্গ আমাদের এই ইন্টেস্টাইনে রয়েছে। এই তরঙ্গের জন্য যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটাকে সারা কি করতেছে, সেগুলোকে ডাইজেশনে হেল্প করতেছে এই তরঙ্গটা। বাট শুধু শুধু তাই না, সেটা নিচের দিকে নামিয়ে সেটাকে স্টুল ফর্ম করছে, স্টুল বের করে দিচ্ছে এই স্বাভাবিক সান্দিক গতিটা। বাট সেই সান্দিক গতিটার যদি কোনো রকম পরিবর্তন হয়, যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? পায়খানা বেগ বেশি হবে। যদি কমে যায় তখন কি হবে? পায়খানা বের হবে না। তো এই ঘটনা ঘটে মূলত আইবিএস। এই জন্যই বলা হয় যে ইরিটেবল বাউল সিনড্রোম। আর এই ঘটনা ঘটলে তখন এই ধরনের সিমটম গুলো গুলো করে। সেটা কি হয়? পেটটা ফেঁপে থাকে, গ্যাস হয়, পায়ের সাথে আম যায়, হ্যাঁ, পেটে ব্যথা করে, কখনো কোষ্ঠবদ্ধতা, কখনো লুজ মোশন, বিশেষ করে সকালবেলা ডায়রিয়া। তো এটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। এই ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এর একটা সিমটম হচ্ছে মর্নিং ডায়রিয়া, এবং এই মর্নিং ডায়রিয়াটা বোঝার একটা কিনোট। আর একটা ডিজিজ প্যাথোলজি রয়েছে যে এরকম ভাবে একইভাবে মর্নিং ডায়রিয়া সিমটম নিয়ে বেড়ায়, সেটা হচ্ছে কি আইবিডি, এর ইনফ্লামেটরি বাউল ডিজিজ। IBD বা inflammatory bowel disease. The inflammatory bowel disease is actually an umbrella term for several chronic intestinal disorder. আসলে অনেকগুলো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার ঘটলে এ ধরনের আইবিডিটা হয়, যেমন ইনক্লুডিং ক্রনস ডিজিজ এন্ড আলসারেটিভ কোলাইটিস। ক্রনস ডিজিজ এন্ড আলসারেটিভ কোলাইটিস, আমরা যদি রোগীটাকে যদি আমরা কোলোনোস্কোপি দিয়ে থাকি, কোলোনোস্কোপি, তাহলে দেখা যাবে তার কোলন যেটা রয়েছে সেখানে আলসার হয়ে গেছে। হ্যাঁ, বা ক্রস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস, এগুলোর কারণে সাধারণত এই ইনফ্লামেটরি বাউল ডিজিজটা হয় বা আইবিডি হয়। এখানে পার্থক্য হচ্ছে আইবিএস এবং আইবিডি। আইবিএস এর ক্ষেত্রে এখানে কোনো সুনির্দিষ্ট প্যাথোজেন কাজ করে না, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো কাজ করে না। এটার পিছনে কারণ যেটা বললাম সেটা হচ্ছে ওই শান্তিক গতির পরিবর্তন। আইবিডির ক্ষেত্রে যেটা হয়, এখানে ব্যাকটেরিয়া কাজ করতে পারে এবং তার সঙ্গে সেখানে আলসারেশনটা ঘটতে পারে, ইনফ্লামেশনটা হয়। তো এই হচ্ছে যে বেসিক পার্থক্য। Both of these conditions are characterized by inflammation of the digestive tract. তো এই ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস এই উভয় ক্ষেত্রে যেটা হয়, ডাইজেস্ট ট্র্যাক্টের প্রদাহ হয়, যেটা আমি বললাম যে ইনফ্লামেশন হয়। With Crohn's disease, the inflammation can spread from the lining your digestive tract and into surrounding tissue. Crohn's disease এর ক্ষেত্রে হয় ইনফ্লামেশনটা যে লাইনিংটা রয়েছে এখানে ডাইজেস্টিভ ট্র্যাক্টে, সেই ডাইজেস্টিভ ট্র্যাক্টের ইনফ্লামেশন বা প্রদাহটাই সীমাবদ্ধ থাকে। ইনফ্লামেশন মানে কি আমরা জানি, যে সেখানে হচ্ছে কি হচ্ছে, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে সেখানে প্রদাহিত হচ্ছে।
কিন্তু যখন সেটা সোর হয়ে যায়, ক্ষত হয়ে যায়, আলসারেশন হয়ে যায়, হ্যাঁ, যে আলসারেটিভ কোলাইটিস হচ্ছে যে কজ সোর টু ফর্ম অ্যালং দ্য লাইনিং অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, বাট সেই ইনফ্লামেশন পর্যন্ত সীমাবদ্ধ নাই, সেখানে ক্ষত হয়ে গেছে, আলসারেশন হয়ে গেছে, তখন কিন্তু সেটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, এবং যেটা আমরা কোলোনোস্কোপি করলে কিন্তু আমরা এই ছবিটা বা পিকচার দেখতে পাই। তাহলে এই ক্রোনস ডিজিজে ইনফ্লামেশন, আলসারেটিভ কোলাইটিসের তো এগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথিক কনসেপ্ট থেকে ভিন্ন ভিন্ন মায়াজমকে নির্দেশ করছে। তারপরে আইবিএস, কোনোটা ফাংশনাল চেঞ্জ, কোনোটা সেখানে আলসারেটিভ চেঞ্জ হয়ে গেছে, কোথাও সেখানে ইনফ্লামেটরি চেঞ্জ হয়ে গেছে, এগুলো কিন্তু আসলে ভিন্ন ভিন্ন ম্যাথমেটিক অবস্থা ইন্ডিকেট করে। সেই দিকে গেলে অনেক বিস্তৃত হয়ে যাবে, তো আমি জাস্ট সেগুলো টাচ দিয়ে যাচ্ছি। তো এই জন্য আমাদেরকে কিন্তু এই ডিজিজ প্যাথোলজি সম্পর্কে ধারণা কতটা রাখতে হবে সেটা আমরা অলরেডি উপলব্ধি করতে পেরেছি। অর্থাৎ একটা সিমটমস, একটা কিনোটস এর গুরুত্ব অত্যন্ত অনেক বেশি, অনেক ব্যাপক। সেই কিনোটসটাকে আমাদের বুঝতে হবে, শুধুমাত্র সেটাকে মুখস্থ করলেই হবে না। এবং আমরা যত বেশি সেটার অরিজিন, পজিটিভ ফ্যাক্টর, কোন প্যাথোলজির সাথে রিলেশনশিপ, এগুলো বুঝতে পারবো, তত বেশি আমরা ক্লিনিকে সেগুলোকে ইউজ করতে পারবো এবং ভালো রেজাল্ট আমরা পাবো। বোথ অফ দিস ডিসঅর্ডার শেয়ার সিমটমস ইনক্লুড, এবং উভয় ক্ষেত্রে এই আইবিডি এবং ক্রোন ডিজিজের যে আইবিডির যে ক্রোন ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস আছে, এই উভয়ের ক্ষেত্রে যে সিমটম, কমন সিমটম, সেটা হচ্ছে ডায়রিয়া অফেন ইন দ্য মর্নিং, সকালে ডায়রিয়া হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, পেট ব্যথা হয়, ওয়েট লস, ওজন কমে আসে এবং সে দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, তাহলে দেখুন, এই আইবিডি, আইবিএস, এই উভয়ের ক্ষেত্রে মর্নিং ডায়রিয়া রয়েছে। আবার আইবিডির মধ্যে যে ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস রয়েছে, সেখানেও মর্নিং ডায়রিয়া রয়েছে। তাহলে আমরা যদি আলাদা আলাদাভাবে চারটা প্যাথোলজিক্যাল টার্ম ইউজ করি, সেক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিস, ক্রোন ডিজিজ এবং আইবিএস এবং আইবিডি, এগুলো সবকিছু একটি গুরুত্বপূর্ণ সিমটম, কমন সিমটম হচ্ছে মর্নিং ডায়রিয়া, এবং এর সঙ্গে আনুষঙ্গিক যে সিমটম গুলো রোগের ভিন্নতা অনুযায়ী সেগুলো কি হয় সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছি। তো আজকে বেশ কয়েকটা আমরা কি নোটস নিয়ে আলোচনা করলাম, এই পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে অন্যান্য কি নোটস নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। একটা বলছি আজকে যে আমার। ড্যান্ড্রাফ দিয়ে শুরু হ্যাঁ, করছিলেন বলতেছি স্যার, ডায়েরিটা। এটা ও এটা আচ্ছা আচ্ছা, আজকে দিয়ে দেবেন। আচ্ছা, ও ড্যান্ড্রাফ দিয়ে শুরু করছেন। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে হোয়াইট স্কেলি ড্যান্ড্রাফ উইথ ড্রাই হেয়ার এন্ড ফলিং আউট। হ্যাঁ, সাদা খুশকির মতো মাথা থেকে বা চুল থেকে, চুল যে জায়গায় আছে, যেমন আপনার মাথা, গোঁফ, দাড়ি, এছাড়া যে অয়েলি পার্ট গুলো, ফেস, চেস্ট, আর্মপিট, গ্রেইন, এগুলো থেকে খুশকির মতো ওঠা এবং চুল পড়ে যাওয়া। হ্যাঁ, হোয়াইট স্কেল ড্যান্ড্রাফ উইথ ড্রাই হেয়ার এন্ড ফলিং আউট, এবং এটাকে মেডিকেল টার্মে বলা হয় সেবরিক ডার্মাটাইটিস। 4 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে ক্রনিক ক্যাটার আফটার থিক এক্সানথেমাটা উইথ গ্রিন থিক মিউকাস ব্লাড এন্ড পাস। ক্রনিক সর্দি, স্রাব, এবং সেগুলো কেমন, সেগুলো ব্লাড, পুজ মিশ্রিত এবং গ্রিনিশ কালার। 5 নাম্বার। 6 নাম্বার, পাইলস সোলেন পেইন মোস্ট সিভিয়ার হোয়েন সিটিং। পাইলসটা ফুলে যায় এবং বসলেই প্রচন্ড ব্যথা করে। 6 নাম্বার, সরি 7 নাম্বার, অ্যানাস ফিশার্ড and surrounded with flat warts or moist mucus কন্ডালোমাটা। বলদাগ ফেটে যায় এবং ভেজা থাকে আশেপাশে, আঁচিল সদৃশ কিছু একটা থাকে। 7 নাম্বার। 8 নাম্বার, কনস্টিপেশন, কোষ্ঠবদ্ধতা এবং প্রচন্ড ব্যথা, ভায়োলেন্ট পেইন ইন দ্য রেক্টাম, কম্পেলস
পজিশন অফ ফুট, যখনই সে বলটা বের করতে যায় তখন প্রচন্ড পেইন করে। স্টুল রিসিভস আফটার বিং পার্টলি এক্সপেলড, স্মল কিসটা বের হয়ে আটকে যায়। ডায়রিয়া 9 নম্বর, আর্লি মর্নিং ডায়রিয়া, স্টুল আর এক্সপেল ফোর্সলি উইথ মাস স্যাটার। প্রত্যুষে সকালে ঘুম থেকে উঠে ডায়রিয়া হয় এবং ডায়রিয়ার সঙ্গে খুব বেগে পায়খানা আসে এবং প্রচুর গ্যাস নির্গত হয় এবং সেগুলো ডায়রিয়া যে কারণে বেড়ে যায়, যেগুলো খাবারে ব্রেকফাস্ট আফটার ব্রেকফাস্ট সকালে খাওয়ার পরে কফি খেলে, এছাড়া ভ্যাকসিনেশন, পেঁয়াজ খেলে, এগুলোর কারণে সাধারণত ডায়রিয়াটা বেড়ে যায়। এই 9টা কি নোটস আলোচনা করি এবং এই 9টা কি নোটসের অধীনে যেই জাতীয় প্যাথোলজিগুলো রয়েছে এবং এগুলোর সঙ্গে আধুনিক মেডিকেল টার্মগুলো কি রয়েছে, কি সিমটম গুলো রয়েছে, সেগুলো কিন্তু আজকে আলোচনা করতে হবে। ধন্যবাদ। স্যার একটা আইবিএস প্রশ্ন হলো স্যার, জি স্যার। ইরিটেবল ইরিটেবল স্যার বাউল সিনড্রোম। আর আইবিডিটা স্যার কাইন্ডলি একটু আচ্ছা, আইবিএস আই ইরিটেবল বাউল সিনড্রোম, হ্যাঁ হ্যাঁ, এবং জি আইবিডির মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একটাতে ইনফ্লামেশন রয়েছে আর একটাতে ইনফ্লামেশন নাই। ও আইবিএস এ কোনো ও ইনফ্লামেশন নাই। ইনফ্লামেশন। আইবিএস, হ্যাঁ, জি জি আইবিএস এ কোনো প্রাদায়িক ঘটনা ঘটে না সেখানে। হ্যাঁ, কোনো ইনফেকশন সেখানে ঘটে না। আইবিএস এর বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, ইন্টেস্টাইনের সান্দিক একটা মুভমেন্ট রয়েছে। হ্যাঁ, একটা সান্দিক মুভমেন্টের কারণে স্টুলটা নিচের দিকে নামতেছে। হ্যাঁ, আমাদের সেখান থেকে পুষ্টি অ্যাবসর্ব হচ্ছে ইন্টেস্টাইন দ্বারা। এই মুভমেন্টের যদি পরিবর্তন ঘটে, বেড়ে যায় বা কমে যায়, তখন বেড়ে গেলে লুজ মোশন হয় আর কমে গেলে হয় কনস্টিপেশন। কিন্তু আইবিডির ক্ষেত্রে যেটা হয়, ওখানে প্রদাহ সৃষ্টি হয়। প্রদাহ, যেটাকে ইনফ্লামেশন বলা হয়, এবং এই প্রদাহের পিছনে ব্যাকটেরিয়া থাকতে পারে, আলসারেশন থাকতে পারে। তো এই ধরনের প্রদাহ জনিত কারণে যেটা হয় সেটাকে বলা আইবিডি। এবং আইবিডির মধ্যে অন্তর্ভুক্ত ডিজিজ যেমন হচ্ছে আর্থ্রাইটিস কোলাইটিস বা কোন ডিজিজ। তাহলে বেসিক পার্থক্য হচ্ছে থ্যাংক ইউ আইবিএস স্যার। এবং আইবিডি, সেটা ইনফ্লামেশন। আইবিএস এ ইনফ্লামেশন হয় না, আইবিডি তে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ওকে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। স্যার মোদ্দা কথা, আমার চেম্বারে কোনো পেশেন্ট আসলে থোজার, আমি কিভাবে বুঝবো এক কথায়? এক কথায় কখনো বোঝা সম্ভব না। বহু কথা, এই 4টা ক্লাসে বহু কথা বলেছি। এই বহু কথাই আপনাকে বুঝতে হবে। আপনি যখনই এক কথাই বুঝতে যাবেন, তখন আপনি ওই এক কথার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। ওই এক কথায় রুগী আসলে পাবেন, আর যখন এক কথার মধ্যে রুগী আসবে না, তখন আপনি তাকে বুঝতে পারবেন না। বহু সোজা রুগী আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক এইভাবে ইউ স্যার। থিঙ্কিংটা থিঙ্কিংটা এখান থেকে বের হয়ে আসতে হবে। আমি এর আগেও বলেছি, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। হ্যাঁ, অনেকেই হয়তোবা এই এক কথায় বলবে যে এমন ভাবে হলেই থুজা। হ্যাঁ, এই এক কথা হলেই থুজা। সুতরাং এই ধরনের কনসেপ্ট অনেক লেকচার দেওয়া যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবতায় সেগুলো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, সুতরাং এগুলো থেকে আমাদের বেরিয়ে বেরিয়ে আসতে হবে। আমার সাথে কেউ দ্বিমত হলে আপনারা বলতে পারেন। জি স্যার, দ্বিমত করার কোনো সুযোগ নেই তো স্যার, ঠিকই বলছেন স্যার। আচ্ছা, তাহলে স্যার আজকে তাহলে বিদায় নিই। আমার অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, বিদায় নিই তাহলে। হ্যাঁ, স্যার আছেন নাকি? জর্দার স্যার আছেন নাকি? জয়দেব স্যার আছেন? স্যার সাড়া পাচ্ছি না তো।